সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় বসতি স্থাপনে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা ভূপ্রকৃতির প্রভাব নিয়ে আলোচনা। মানে বসতি স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতি কীভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো প্রাকৃতিক পরিবেশ আমরা জানি কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশ সাধারণত ভূপ্রকৃতি, জলবায়ু, শিলা, মৃত্তিকা, এগুলো জলবায়ু প্রভৃতি। এইসব প্রভৃতির প্রকৃতিতে গড়ে ওঠে বা প্রেক্ষিতে গড়ে ওঠে বসতি। তবে অবস্থার প্রেক্ষিতে প্রাকৃতিক পরিবেশকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা জানি যে কঠিন, তরল, আর কি ব্যয়বীয়, যেটা আমরা ভূত্বকের উপরিভাগকে কঠিন, তরল বলতে বায়ুমণ্ডল বা জলভাগকে বলে থাকি, আর ব্যয়বীয় বলতে যেটা গ্যাসীয়, যেটা বায়ুমণ্ডলকে বলে থাকি। তাই ভূপ্রকৃতির অবদান কি আছে আমরা যদি দেখি, যে আমরা জানি ভূপ্রকৃতির উপরেই কি ভূমির উপরেই তো বসতি স্থাপন করে। তো সেই ক্ষেত্রে বসতি স্থাপনের ক্ষেত্রে এই ভূপ্রকৃতির একটা বিশাল অবদান রয়েছে। আমরা যদি দেখি এই ভূমিভাগের তিনটা অবস্থায় আছে, কি কি ফর্মে আছে। যেমন নর্মালি আমরা যে পাহাড়, পর্বত, মালভূমি বা সমভূমি, এগুলো আছে ভূমিরূপের রূপ বা প্রকৃতি। এইসব ভূমিরূপ জনবসতির উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমরা যদি দেখি যে পার্বত্য ভূমির ঢাল বা উচ্চতা বা বন্ধুরতা কি হয় বেশি, বা বন্ধুরতার জন্য কি মানুষের জীবনযাপনের সুযোগ সুবিধা খুব কম থাকায় সেখানে পার্বত্য অঞ্চলে বসতি খুব কম হয়ে থাকে। অনুরূপভাবে আমরা যদি দেখি যে সমভূমি অঞ্চলে বিশেষ ধরনের সুযোগ সুবিধা থাকায় কৃষিকাজ ভালো হয়, পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে, শিল্প কারখানা গড়ে ওঠে সমভূমির মধ্যে। মানুষের যে দৈনন্দিনের অ্যাক্টিভিটি, কর্মকাণ্ডগুলো সেগুলো সুন্দরভাবে হওয়ার কারণে কি সমভূমিতে বসতি বেশি, বা যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে, এই কারণে সমভূমি অঞ্চলে বসতি বেশি থাকে। আবার যদি আমরা দেখি জলাভূমিতে যোগাযোগ ব্যবস্থা কি হয় বিচ্ছিন্ন অবস্থায়, বা জলাভূমি এরিয়ায় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকার কারণে সেখানে সেরকম বসতি গড়ে ওঠে না। বা নিম্ন জলাভূমিতে যোগাযোগ ব্যবস্থা যেরূপ বা ব্যয় সাপেক্ষ, খুব বেশি ব্যয় সাপেক্ষ, তেমনি যে তরাঙ্গায়িত বা উঁচু নিচু ভূমিতেও জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকার কারণে অনেক সময় সেখানে বসতি গড়ে উঠতে পারে না। আবার যেসব জায়গায় নিচু হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সেখানে কি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে সেখানে বসতি গড়ে উঠেছে। এই যে জিনিসটা, তার ভূপ্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা যদি দেখি কোনো বৃহৎ মহাদেশের যে প্রান্ত ভাগে অবস্থিত কোনো স্থানে, যদি আমরা দেখি যে কোনো স্থানের সঙ্গে ওই মহাদেশের অভ্যন্তরে বা অবস্থিত কোনো স্থানের জলবায়ু, উদ্ভিদ এবং মৃত্তিকার যথেষ্ট পার্থক্য দেখা যায়। যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলের জলবায়ু এবং উদ্ভিদের সঙ্গে সমুদ্র থেকে বহুদূরে অবস্থিত যে সাইবেরিয়ার জলবায়ু বা উদ্ভিদের যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। তো বিভিন্ন ভূমিরূপে মানুষের জীবনযাত্রার বিভিন্ন প্রভাব থাকায় স্বাভাবিক উদ্ভিদ জনবসতির মধ্যে একটা ভিন্নতা পরিলক্ষিত হয়, মনে রাখবে। এবার আমরা যদি দেখি যে আবহবিকার বা বিচূর্ণী ভবন বা ক্ষয়ী ভবনের ফলে কি হয়, ভূমিরূপের মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়, জানি তো। তো এর ফলে কি হয়, জনবসতির একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কীরকম? যেমন যেসব অঞ্চলে ক্ষয় বেশি সেখানে বসতি নিশ্চয়ই হবে না, বা নদীর চর বা নদীর নিম্ন অববাহিকা অঞ্চলে, বা আমরা যদি দেখি যে নদী বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বন্যা কিংবা প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের ফলে সেখানে প্রতিনিয়ত বন্যা হয়ে থাকে বা সিজনাল বন্যা হয়ে থাকে, জনবসতি নিশ্চিহ্ন হয়ে যায়, ফলে সেখানে বসতি কম লক্ষ্য করা যায়। তাহলে এই সবের একটা অবদান রয়েছে বসতি গড়ে ওঠা। আবার নতুন ভূমিরূপ গঠনে জনবসতির বিকাশ ঘটে থাকে। সুতরাং আমরা যদি দেখি যে পার্বত্য মালভূমি বা সমভূমি অঞ্চলে যদি জীবনযাপনের সুবিধার জন্য মধ্যে পার্থক্য থাকায় কেউ জনবসতির বিন্যাসের ক্ষেত্রেও তারতম্য ঘটে থাকে। তাই পার্বত্য অঞ্চলে অতি বিরল জনবসতি, মালভূমি অঞ্চলে
বিরল জনবসতি এবং সমভূমি অঞ্চলে ঘন জনবসতি লক্ষ্য করা যায়। হ্যাঁ, বা বিভিন্ন ধরনের সম্পদের কারণে মালভূমি অঞ্চলে সম্পদের যোগান বেশি থাকার কারণে সেখানে বসতি গড়ে ওঠে। আবার সমভূমি অঞ্চলে ঘনবসতি হওয়ার কারণ হচ্ছে সেখানে সম্পদ বা রিসোর্সের পরিমাণ বেশি, কৃষিযোগ্য জমির পরিমাণ বেশি, সেটাকে বেশ করে বসতি গড়ে ওঠে। তো এইসব কারণে তা এইসব ভূপ্রকৃতি বা বসতি নির্মাণে ভূপ্রকৃতির অবদান খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি বসতি নির্মাণে জলভাগের ওপর জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করব।